প্রিয় শিক্ষার্থী, বেশ কিছুদিন পরে আবার তোমাদের পাশে আসলাম। এখন আসলে এইভাবেই চলবে, কতদিন চলবে সেটি ঈশ্বর জানেন। আমরা শুধুমাত্র তোমাদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাব। শুধু চেষ্টাই চালাবো না, আমরা চেষ্টা চালাবো যেন তোমাদের পরবর্তী দিনগুলো ভালো হয়। এবং এই পরবর্তী দিনগুলো ভালো হওয়ার জন্য তোমাদের যে বিষয়টি করতে হবে, প্রতিদিন তোমাদের স্যাররা ক্লাস নিচ্ছেন, ম্যাডামরা ক্লাস নিচ্ছেন, সেই ক্লাসগুলো তোমরা সঠিকভাবে করছো, নিঃসন্দেহে করছো। যদি করো তাহলে তোমরা একটি কাজ করবে, তোমরা এই ক্লাসের প্রতিদিনের লেসনগুলো তোমরা তোমাদের বইয়ের মাঝখান থেকে দেখে নেবে। যদি দেখো তাহলেই তোমরা ভালো করবে। আমি আজও তোমাদের বাংলা বই সম্পর্কে কোনো কথা বলবো না, আজও তোমাদের বাংলা সম্পর্কেই বলবো। আজও তোমাদের বাংলা সম্পর্কে বলবো। আসলে এই একটি শব্দ, ছোট্ট একটি শব্দ, এই শব্দটির সাথে সাথে একটি শব্দ আমাদের মাথায় আসে, সেই শব্দটি মা। আমরা বলেই থাকি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সে। তাহলে দুটি শব্দ পেলাম, একটি হচ্ছে জননী আর একটা হচ্ছে জন্মভূমি। আর এই জন্মভূমির সাথে যুক্ত হচ্ছে আমাদের এই শব্দটি, আর এই শব্দটির সাথে যুক্ত হচ্ছে আমাদের 1952। এই 1952 আমাদেরকে এই শব্দটিকে, বাংলা শব্দটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে, তাই তো? আমরা সবাই জানি সেই 47 দেশ বিভাগের পরে 52 পর্যন্ত যে আমাদের জার্নি, সেটি সবাই জানি। সেই মঞ্চটি কী ছিল? আসলে 52-এর মঞ্চটিই ছিল কিন্তু আমাদের 71-এর মঞ্চায়ন। অর্থাৎ বাঙালি কখনো মাথা নত করে না, এই কথাটি সত্য। বাঙালি কখনোই মাথা নত করে না। আর যদি বাঙালি মাথা নত না করে, তাহলে তার প্রমাণ আমরা কিভাবে দেখব? লক্ষ্য করে দেখো, 52-তে কি বলেছিল? ওরা আমার মুখের ভাষা কায়রা নিবার চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতের পায়। এই যে আমরা কি করেছিলাম, রক্ত দিয়ে কিনে নিয়েছি একটি ভাষাকে। এটি কেউ দান করেনি আমাদের। আর রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে একটি নাম লিখেছি। তার মানে এই যে সময়টুকু 52 থেকে 71, এই সময়টুকু সবটাই লেখা হচ্ছে রক্ত দিয়ে ইতিহাস। গত কয়েকদিন আগে একটা ছেলে ফোন করেছিল আমার কাছে, ফোন করে বলল যে স্যার, অনেক গল্প কবিতা দেখছি মুক্তিযুদ্ধের, তাই কি থাকার কথা নয়? 52 থেকে 71 পর্যন্ত যা দেখছি তাতে তো মনেই হচ্ছে যে এটিই থাকার কথা। আমার তো মনে হয় এই 52 থেকে নয়, 47 থেকে 71 পর্যন্ত একটি বিষয় তোমাদের পড়ানো উচিত। এই ইতিহাসটি আমাদের অন্তত ইন্টারমিডিয়েট ক্লাস পর্যন্ত থাকা উচিত। এই ইতিহাসটি আমাদের সবার দরকার, কারণ মানুষ বাঁচে তার অতীতের মাঝখানে। এখন এই শব্দগুলোর মাঝখানে একটি শব্দ পেয়েছে মা। এই শব্দটি কি? জননী। জননীর সাথে জন্মভূমির মিল আছে, কিন্তু মা কে? তোমার গর্ভধারিণী, কিন্তু তার পাশে একটি নাম স্বাভাবিকভাবেই আসে, বাবা। এই দুজন আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। এই দুজনের একটি চাওয়া রয়েছে আমার জন্য। সেই চাওয়াটি কি? আমি যেন অনেক ভালো করি। আমি ভালো করলে তিনি উদ্ধার হয়ে যাবেন এমন কিছু।
না, আমি ভালো করলেই তিনি যেন ভালো করবেন। আমরা একটা ছোট্ট অ্যাড দেখি টেলিভিশনে যে আমি জিতে গেলেই মা জিতে যায়। কথাটি সত্য। আমি পৃথিবীর সবার কাছে হারতে কষ্ট পাব, কিন্তু আমি বারবার চাইব আমার সন্তান যেন আমাকে বারবার হারায়। এই হারানোটির মধ্যে সবচেয়ে বড় আত্মতৃপ্তি রয়েছে। আমি সায়েন্সের স্টুডেন্ট নই, কারণ আমার সন্তান হচ্ছে আমার ডিএনএর এক্সটেনশন। সুতরাং তার প্রতি আমার যে গভীর মমত্ববোধ, এটি আর পৃথিবীর কারোর মধ্যে দেখা যায় না। হ্যাঁ, এক্সেপশনাল দু একটা আমরা প্রতিদিনই দেখি, টেলিভিশনে দেখি, খবরের কাগজে পড়ি, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু না, পিতা এবং মাতা এই দুজন আজকে আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, কৃতজ্ঞ আমি তাদের প্রতি, কৃতজ্ঞ আমি সৃষ্টিকর্তার প্রতি। কী কারণে? সৃষ্টিকর্তা আমাকে জন্ম দিয়েছেন, আর সৃষ্টিকর্তার সেই উছিলায় আমার বাবা মা আমাকে কি করেছেন? লালন পালন করে আজকের এই অবস্থানটিতে দাঁড় করিয়েছেন। তাহলে এই যে দুটি শব্দ আমরা যদি প্রতিদিন অন্তত একবার করে এই দুটি মুখের দিকে তাকাই, যদি চোখের সামনে না থাকে তাহলে মনে মনে এই দুটি মুখের দিকে যদি তাকাই, তাহলেই দেখবে যে তারা কি চায়। এই যে তাদের চাওয়াটি, এই চাওয়াটি যদি তুমি পূরণ করতে পারো, এই চাওয়াটি যদি তুমি পূরণ করতে চাও, তাহলেই দেখবে তুমি আর কখনো পিছনের দিকে যাবে না। সকল ধর্মেই একটি কথা বলা আছে, পিতামাতাকে শ্রদ্ধা করার কথা, তাদেরকে ভক্তি করার কথা, তাদের কথা শোনার জন্য। এবং আমরা প্রবাদে প্রতিদিন কিছু বিষয় পাই, যেমন গুরুজনে করনতি, গুরুজনে নতি স্বীকার করা। বাবা বকলো, মা বকলো, শিক্ষক বকলো, বড় ভাই বকলো, আমরা খুব ক্ষেপে যাই, কিন্তু আমরা সেই প্রবাদটির কথা শুনে নিয়ে মনে থাকে না যে শাসন করার তারই সাজে সোহাগ করে যে জন। তাহলে এই সোহাগ যদি নাই করতো তোমাকে, তাহলে তিনি শাসন করতেন না। এবং তার শাসনটি কেমন? তার শাসনটি কি শোষণ? তার শাসনটি কিন্তু শোষণ নয়, যেটি করেছে ৭১ পূর্ব পর্যন্ত পাকিস্তান। কিন্তু যেহেতু এই শাসনটির মধ্যে কি থাকে? সোহাগ থাকে, স্নেহ ভরা থাকে, সুতরাং সেই বিষয়টি বলার অপেক্ষায় রাখে না যে সেই শাসনটি তোমাকে কি করবে? উন্নতির চূড়ান্ত শিখরে নিয়ে পৌঁছে দেবে, যদি তুমি তাকে বুঝতে চাও। কিছুক্ষণ আগে এই তোমাদের ক্লাসটি যে কারণে আমার ৪ মিনিট দেরি হলো ক্লাসটি শুরু করতে, সেই বিষয়টি নিয়ে বলছি। তোমাদের সেকেন্ড ইয়ারের ভাই বোনদের জন্য একটি সমাবেশ ছিল, সাথে ছিলেন অভিভাবকরা। সেখানে একটি কথা বলেছি, সেই কথাটি হচ্ছে, এই যে মুহূর্তটা তোমাদের সামনে আমরা উপস্থিত হতে পারছি না, তোমাদের থেকে অনেকে দূরে, কিন্তু এই মুহূর্তে তুমি আমাকে দেখছো, আমি হাত নাড়াচ্ছি, তুমি আমার হাত নাড়া দেখছো, তারপরও আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। তার জন্য আমরা নতুন করে চিন্তা করছি, অনলাইন ক্লাস কমিটি, আমাদের একাডেমিক কমিটি এবং গভর্নিং বডি, আমরা সবাই মিলে একটি নতুন সিদ্ধান্তে যাচ্ছি। সম্ভবত আমরা চেষ্টা করব জুম ক্লাসে অংশগ্রহণ করার জন্য। হয়তো খুব দ্রুতই আমরা সেই অবস্থানে চলে আসব। যাই হোক, আমি যে বিষয়টি নিয়ে বলছি, আমরা কাছাকাছি না থাকলেও, পাশাপাশি না থাকলেও যে বিষয়গুলো কথা বলছি, সেই বিষয়গুলো তোমরা শুনতে পাচ্ছ। এখন যারা শুনতে পাচ্ছ না, তারা হয়তোবা পরে জানতে পারছ। তাই যদি হয়,
তোমাদের সেখানে কিছু কাজ করা দরকার। কাজটি হচ্ছে এই যে আমি একটি ক্লাসরুম তৈরি করলাম, সেখানে একটি মঞ্চ থাকলো, মঞ্চে একজন শিক্ষক থাকবে, সেইখানে একটি বোর্ড থাকবে ঠিক এরকম, এবং শিক্ষার্থীরা ঠিক এইখানে বসবে, তাই তো? এখন লক্ষ্য করে দেখো, এই অংশটুকু নাই, শুধু এই অংশটুকু আছে, এবং তোমরা আছো ঠিক ক্যামেরার ওই প্রান্তে। আমি যা বলছি হয়তো শুনছো, হয়তোবা কেউ অমনোযোগী যে বাংলা ক্লাসে স্যার এখন এইগুলো বলছে কেন। হ্যাঁ, এইগুলো বলা সবার আগে দরকার, কারণ আমি বাংলা পড়তে জানি। একটি গল্প পড়া খুব কঠিন নয়, এটি তো সংস্কৃত নয় যে আমার পড়তে খুব কষ্ট হবে। যেহেতু বাংলা পড়াটা একটু সহজ, গল্পগুলো তোমরা গল্পের মতো করেই পড়ে নাও। এখন আর কিছু বোঝার দরকার নাই, গল্পে কি আছে বোঝার দরকার নাই, শুধু গল্পটা গল্পের মতো করে পড়ো। যেমন করে তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, তোমার ছোট ভাই বোন বা বড় ভাই বোনের সাথে কথা বলো, ঠিক সেইভাবে তুমি কথা বলার মতো তুমি পড়ে নিলে, আর কিছুই বুঝলে না, বোঝার তোমার দরকারও নেই। বোঝানোর জন্য এই ক্লাসটি আছে। আর বাংলা পড়লে বুঝবো না তেমনটি তো নয়। যাই হোক, আমি একটু পিছনে যাই। সে যে বাবা মার কথা বলছিলাম, বাবা মা তারা তোমাদের মাঝখানে বেঁচে থাকতে চায়। কেমন? একজন কবি, তিনি সৃষ্টি করেন, যিনি কবিতা সৃষ্টি করেন তাকে কি কেউ বলে দেয় যে তুমি কবিতা লিখো? না, তিনি কি করেন? সৃষ্টির তাড়নায় তিনি সৃষ্টি করেন। আর পিতামাতা তোমাকে জন্ম দিয়েছে কারণ পিতামাতা তোমার মাঝখানে বেঁচে থাকতে চায়। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকালে নদীকূলে যাহা নিয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এবার আমারে লভ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনারে ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অর্থাৎ আমার জীবনের যে কর্মটা, সেই কর্মটাই পৃথিবীতে বেঁচে থাকবে। এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাদের মাঝখানে নেই, কিন্তু রবীন্দ্রনাথ কবিতাটি বলার সাথে সাথেই বেঁচে উঠেছেন। কোথায় বেঁচে উঠেছেন? তার কর্মে। তার জন্য একজন অশিক্ষিত বাবা, একজন অশিক্ষিত মা, তিনিও বেঁচে থাকেন কোথায়? তার সন্তানের মাঝখানে। তার সন্তানের মাঝখানে বেঁচে থাকেন। আমরা যদি ইতিহাসকে দেখি, ইতিহাসে বারবার দেখি যে শিক্ষকের কাছে সন্তান দেবতা তুল্য, আবার শিক্ষার্থীর কাছে তার শিক্ষকরা দেবতা তুল্য। তাহলে পরস্পরের মধ্যে যে শ্রদ্ধা বোধ, এই বোধটুকু ফিরিয়ে আনবে শিক্ষক, ক্লাস। শুরুতেই আমরা বলছি সেই শ্রদ্ধাবোধটুকু তোমার আনতে হবে। একজন শিক্ষককে দেখে শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধা করা আর ভয় করা দুটির মধ্যে কিন্তু তফাৎ আছে। আমি তো আর যমদূত নই যে আমাকে দেখে ভয় করতে হবে। আমিও একজন মানুষ, হয়তো তোমার বন্ধুর চেয়েও ভালো একজন মানুষ, তোমার যিনি বন্ধু তার থেকেও ভালো একজন মানুষ। তোমার বাবা যেমন বাবাকে দেখে ভয় পাও, মাকে দেখে ভয় পাও, কখনো পাবে না। তাদেরকে তোমার জীবনের সবচাইতে বড় বন্ধু ভেবে নাও। তাহলে দেখবে জীবনটা কখনোই তোমার পিছপা হবে না। তোমার সকল অভাব অভিযোগগুলো তুমি তোমার শিক্ষক, তোমার বাবা মা, তোমার বড় ভাই বোন, তাদের কাছে শেয়ার করো। দেখবে তোমার সেই সমস্যাগুলো অনেক দ্রুত সলভ হয়ে গিয়েছে।
আমরা জানি যারা ক্লাস করছো অনেকেরই ডিভাইস নাই হাতে, একটি স্মার্টফোন হাতে নেই, তাদের হয়তো বা কষ্ট করে অন্যের বাসায় গিয়ে দেখতে হচ্ছে। আমাদের জীবন খুব বেশি সচ্ছল ছিল তা কিন্তু নয়। যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমরাও কিন্তু আনন্দমোহন কলেজে চলে এসেছিলাম, সেই হোস্টেলে থেকেছিলাম। সেই সময় সেই 90-এর পূর্ব পর্যন্ত রাজনীতির দিক থেকে খুব উত্তাল ছিল, প্রতিদিন কলেজে বোমা ফাটত। আমরা তার মাঝখানে জড়সড় হয়ে, গ্রামের ছেলে জড়সড় হয়ে শুয়ে থাকতাম, বসে থাকতাম। সেই যে সময়টি প্রতিদিন মৃত্যুর প্রহরী গুনতাম আমরা। আনন্দমোহন কলেজে ভর্তি হওয়ার পরে আমার মনে হয়নি আমি গোটা 20টি ক্লাসও করেছি বা করতে পেরেছি, ক্লাস হয়নি। আর তোমরা কতটুকু ভাগ্যবান লক্ষ্য করে দেখো। এই ক্ষেত্রে ভাগ্যবান বলছি যে তোমরা এই মুহূর্তে অনেক ক্লাস করে ফেলেছো, হয়তোবা সেই ক্লাসগুলো আন্তর্জালিকভাবে। একটি শব্দ ব্যবহার করেছি যে শব্দটির সাথে তোমরা হয়তোবা পরিচিত নও, আন্তর্জালিক। আমরা শব্দ শুনেছি আন্তর্জাতিক, তাহলে আন্তর্জালিক কি? এই যে আমরা ভার্চুয়াল ক্লাস বলি, সেটি হচ্ছে বাংলা শব্দ, হচ্ছে আন্তর্জালিক। তাহলে সে আন্তর্জালিকভাবে আমরা প্রতিদিন মিলিত হচ্ছি, কথা বলছি, এবং কথা বলার মাঝখানে তোমাদের খুব কাছে যেতে চেষ্টা করছি। হয়তো তোমরা একটি দিক থেকে কিছুটা ভাগ্যহীন সেই ক্ষেত্রে যে তোমার কলেজটি এখনো পর্যন্ত তোমার পরিচিত নয়, এখনো পর্যন্ত তো এই কলেজটির ক্লাসরুমটি তোমার পরিচিত না, এখনো পর্যন্ত সেই শিক্ষকটি তোমার পরিচিত না। যদিও সেই শিক্ষকের কাছে হয়তো প্রাইভেট পড়ছো, ক্লাস করছো, কিন্তু সেই শিক্ষককে কিন্তু এখন পর্যন্ত তুমি সেভাবে দেখোনি। তাহলে আমরা দেখতে পাই যে একদিকে আমরা ক্লাস পেয়ে যাচ্ছি, অন্যদিকে আমরা মানুষের সাথে যে সম্পৃক্ততা সেই দিক থেকে পিছিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও বৈশ্বিক মহামারী থেকে আমাদের যে কোনোভাবে হোক ভালো থাকতে হবে। আর এই যে সৃষ্টিকর্মে মেতে থাকতে হবে। মেতে থাকতে হবে কিসে? সৃষ্টিতে। কারণ যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন স্রষ্টা। তাহলে এই যে সৃষ্টি এবং স্রষ্টা, এখন আমি যদি বলি এই কলমটি কে সৃষ্টি করেছেন? ঈশ্বর? না, ঈশ্বরের একজন বান্দা এই কলমটি সৃষ্টি করেছেন, আর এই কলমটি যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে এই কলমটির স্রষ্টা। এই যেমন রবীন্দ্রনাথ ওই কবিতাটির স্রষ্টা। স্রষ্টা সবসময় কি করে জানো? সৃষ্টির কাছে যায়, আর সৃষ্টির কাছে স্রষ্টা যায় বিধায়ী আমরা যারা স্রষ্টাকে পছন্দ করি তারা স্রষ্টার দিকে ধাবিত হই। তাহলে তিনটি জিনিস লক্ষ্য করে দেখো। সাধারণ যারা রয়েছে তারা স্রষ্টার দিকে ধাবিত হয় কেন? তার সৃষ্টির মহিমার জন্য, তাই তো? তাহলে তোমাদের সৃষ্টি কি হবে? যারা সায়েন্সে আছো, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বা এই দেশের আমলা হবে। যারা কমার্সে আছো তারা কেউ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবে, কেউ বা ব্যাংকে চাকরি করবে, অথবা সবাই প্রশাসনে থাকবে। লক্ষ্য করে দেখো, এই যে থাকাটি, এটি হচ্ছে স্বাভাবিকভাবে তোমার জীবনের প্রথম ধাপ। ওই যে প্রথম দিন বলছিলাম পাত্রতাতে ধনৌধা প্রসূতি, এই যে পাত্র হওয়ার পরে তোমার ধন আহরিত হলো। তারপরের কথাটি আসল কথা ছিল ধনাতে ধর্মং তত সুখম। ধর্ম কি? এখানের ধর্ম লক্ষ্য করে দেখো, এই ধর্ম শুধুমাত্র আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, এটি বলা হয়নি।
এই কলমের ধর্ম হচ্ছে লেখা, আমার ধর্ম হচ্ছে তোমাদেরকে পড়ানো। যে ক্যামেরাটির সামনে কথা বলছি সেই ক্যামেরাটির ধর্ম হচ্ছে কি? ধারণ করা। কিন্তু খেয়াল করে দেখো, প্রত্যেকটি ধারণ করার পিছনে একজন কিন্তু কমন রয়েছে, সে হচ্ছে তুমি, সে হচ্ছে মানুষ। এই শব্দটিকে বিশ্লেষণ করলে পাবো আমরা মনু যুগ স্ন। এই যে মনু, মনু হচ্ছে মনুষ্যত্ব যার ভিতরে রয়েছে। মনুষ্যত্ব যদি না থাকে তাহলে সে কখনো মানুষ হতে পারে না। তাহলে আমি জন্ম নিয়েই কিন্তু আমি মানুষ হইনি। দুদিন আগেও একটি বড় আন্দোলন ঘটেছে বাংলাদেশে। এই মুভমেন্টে আমরা দেখতে পেয়েছি যে তাদের বিরুদ্ধে এই আন্দোলনটি হয়েছে যারা যাদের দুটি পা আছে, দুটি হাত আছে, একটি মাথা আছে, কিন্তু সত্যিকার অর্থে তারা মানুষ নয় কেউই। সুতরাং আমাকে কি করতে হবে? আমার ভিতরে সেই মনুষ্যত্ব সৃষ্টি করে আমাকে মানুষ হতে হবে। আমরা আমাদের একটি বই বাজারে পেয়ে গিয়েছি এখন। সেই বইয়ের ভিতরে আমরা গল্প প্রবন্ধ পেয়েছি, গল্প পেয়েছি, কি কি বিষয় পেয়েছি সেটি দেখি। আমরা প্রথমে প্রবন্ধ পেয়েছি। প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন যার। তারপরে বিভিন্ন গল্প পেয়েছি, তারপরে কি পেয়েছি? কবিতা পেয়েছি। তাছাড়া আমরা একটি নাটক পেয়েছি আর উপন্যাস পেয়েছি। প্রথম প্রবন্ধ হিসেবে আমরা প্রাবন্ধিক হিসেবে আমরা পাব বঙ্কিমচন্দ্রকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পাব। এবং সেই বঙ্কিমচন্দ্রের প্রবন্ধটি পাব এবং কবিতার দিক থেকে আমরা পাব মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা। আসলে মাইকেল মধুসূদন দত্তের যে কবিতাটি রয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটির দিকে আমরা যদি একটু খেয়াল করি সেটি দেখব যে এটি খণ্ডিত একটি অংশ। অর্থাৎ এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের একটি অংশ বিশেষ এইখানে দেয়া আছে। তাহলে আমার এইখানে একটি শব্দ ব্যবহার করলাম, সেটি কি? মহাকাব্য। মহাকাব্য কি বর্তমানেও লেখা হয়? না। বাংলা সাহিত্যের যদি আমরা যুগবিন্যাসগুলো দেখি সেইখান থেকে আমরা বুঝতে পাবো যে কেন মহাকাব্যের সৃষ্টি হয় না। আমরা বাংলা সাহিত্যের দিকে যদি তাকাই সেটি আমরা দেখতে পাই। কি দেখি? যে বাংলা সাহিত্যের মধ্যে একটি ধারাবাহিকতা রয়েছে। সেই 2020 সালের কথা নয়, সে আমাদের যদি যেতে হয়, আমাদের প্রথম যেতে হবে 650 থেকে 1200 এর মাঝখানে। সেখানে একটি কাব্যগ্রন্থ পাব, 23 জন মতান্তরে 24 জন কবির কিছু কবিতা পাব। সেই গ্রন্থটির নাম হচ্ছে চর্যাপদ, যার প্রাচীন নাম ছিল চর্যা চর্য বিনিশ্চয়। এই চর্যাচর্য বিনিশ্চয় থেকেই হচ্ছে বাংলা কাব্যের সৃষ্টি। তার মানে আমরা বাংলা সাহিত্যের কথা যারা বলি, সাহিত্যের সৃষ্টি হয়েছে কাব্যের মাধ্যমে। আর যারা এই কাব্য রচনা করেন তারা এই সমাজেরই মানুষ, তারা সমাজ সচেতন। এই সমাজ সচেতন বিধায় তাদের কাব্যের মধ্যে আমাদের সেই সমাজের কথা উঠে এসেছে।
আমাদের দুঃখ দুর্দশার কথা উঠে এসেছে। আর চর্যাপদে বৌদ্ধ সিদ্ধাচার্যদের সিদ্ধি লাভের একটি উপায় দেখে সেইখানে মানুষ কিভাবে মোক্ষ লাভ করবে তার কিছু তত্ত্ব দেয়া রয়েছে। সেই তত্ত্বগুলো খুব কঠিন একটি বিষয়, কঠিন একটি ধাপ। সেই ধাপটি আমরা দেখতে পাই চর্যাপদের ধাপ, বৌদ্ধ সিদ্ধাচার্যদের যে ধাপটি রয়েছে তার সাথে আমাদের বাউল যে গান করে তাদের একটি কোথায় সম্পৃক্ততা রয়েছে। বৌদ্ধ সিদ্ধাচার্যরা বলে গুরুকে ধরে তাকে মোক্ষ লাভ করতে হয়, অর্থাৎ উদ্ধার লাভ করতে হয়। তারা আমার শরীরটিকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছে। হ্যাঁ, এই যে ভাগগুলো, এই ভাগের মাঝখান দিয়ে আমাদের উত্তরণ ঘটে আমাদের মস্তিষ্ককে যদি জাগ্রত করা যায় অধুশক্তির দ্বারা, অর্থাৎ আধ্যাত্মিক শক্তির দ্বারা, তাহলেই মানুষ মোক্ষ লাভ করবে। চর্যাপদের মূল তত্ত্বটি হচ্ছে এইটি। চর্যাপদে বলা হয়েছে ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। ইরা এবং পিঙ্গলা আমাদেরকে সবসময় কি নিম্নমুখী করছে, এবং সুষুম্না নামক যে আমাদের ইটি রয়েছে, নার্ভটি রয়েছে, তার পূর্বে মূলাধার চক্র নামে একটি চক্র রয়েছে আমার ঠিক নিম্ন প্রদেশে। সেই মূলাধার চক্রের মাঝখান দিয়ে যদি আমি সেই সুষুম্নার নার্ভটিকে পাই, সেই সুষুম্নার নার্ভে যদি উঠতে পারি, তাহলে আমি সহস্রায় গিয়ে পৌঁছব। অনেকটা এরকম। আমরা ইরা এবং পিঙ্গলা যদি এইখানে প্রবেশ করতে পারে এই চক্রের মাধ্যমে, 6টি চক্র পার হয়ে, তাহলে সরাসরি সহস্র অর্থাৎ মাথায় আসতে পারে। যদি মাথায় আসতে পারে সেইখানে, তাহলে কি হবে? সে উদ্ধার পাবে, মুক্তি পাবে, মোক্ষ লাভ করবে। এই বিষয়টি হচ্ছে বৌদ্ধ সিদ্ধাচার্যরা বলেছে। সেইখান থেকে যখন আমরা বেরিয়ে যাব, আমরা আসব মধ্যযুগের সাহিত্যে। মধ্যযুগের অংশটুকু পাই আমরা 1200 থেকে 1800 পর্যন্ত। এটি মধ্যযুগ। আর পূর্বেরটা প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের পরে মধ্যযুগের আবার দুটি অংশ, 1200 থেকে 1350 পর্যন্ত ছিল অন্ধকার যুগ। প্রত্যেকটি সাহিত্যেই অন্ধকার যুগ রয়েছে। ইংরেজি সাহিত্যে অন্ধকার যুগ রয়েছে। বাংলা সাহিত্যে এই সময় তেমন কোনো সাহিত্য সৃষ্টি হয় না। আর যে সাহিত্যগুলো সৃষ্টি হয়েছিল তার অধিকাংশগুলোই মৌখিক সাহিত্য। ঠিক তারপরেই আমরা বলতে পারি রেনেসাঁ। মধ্যযুগের একেবারেই যেন উত্তরণে ঘটে। অনেকেই অনেক রকমের কথা বলে, কেউ বা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির কথা বলে, তার জন্য নাকি সাহিত্যের এই অধঃপতন ঘটেছে। কেউ আবার সংস্কৃত সাহিত্যের আধিক্য থাকায় বাংলা সাহিত্যের চর্চা হয়নি, সেই কথাটিও বলেছে। কিন্তু তারপরে আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তনে লেখার পরে বাংলা সাহিত্যের একেবারেই পরিবর্তন ঘটে যায়, এবং সেই ধারাটিতে ক্রমাগতভাবে আধুনিক যুগ পর্যন্ত চলে আসে। শ্রীকৃষ্ণ কীর্তনের পরে আমরা দেখতে পাই রাধা কৃষ্ণকে নিয়ে, রাধা কৃষ্ণের প্রেম নিয়ে একটি সাহিত্য ধারা, সেটির নাম হচ্ছে পদাবলী সাহিত্য। পদাবলী সাহিত্যের আমরা 4 জন কবিকে পাই, যাদের মধ্যে 2 জনের নাম তোমরা শুনেছ। বিদ্যাপতি চণ্ডীদাসের নাম শুনেছ, জ্ঞানদাস গোবিন্দ দাসও সেখানে রয়েছে। সেই 4 জন মহাকবির মতোই। হে সখী আমারি দুঃখেরে নাহিও রে, ভরা বাদর মাহে ভাদর শূন্য মন্দির মোর। এরকম অজস্র তাদের পদ রয়েছে। সেই পদাবলীর পরে আমরা পাই কর্চা। কর্চা হচ্ছে শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের নাম আমরা সবাই জানি।
এই শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী নিয়ে যেগুলো লেখা হয়েছে সাহিত্য, সেটি ছিল কর্চা। তারপরে পাবো আমরা অনুবাদ সাহিত্য, এবং এই অনুবাদ সাহিত্যে এসে আমরা দেখি তিনটি ধারা, একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে মহাভারত, একটা হচ্ছে ভাগবত। এই তিনটি ধারার মহাকাব্যের সৃষ্টি ঘটে। এই তিনটি ধারার মহাকাব্যের পরে আমরা পাই প্রথম মুসলিম সাহিত্যের দিকে ধাবিত হই। সেই সাহিত্যগুলোর নাম জানো, সেইগুলো হিন্দুরাও সৃষ্টি করেছে, কিন্তু প্রথম দিকের সাহিত্য হিসেবে সেটি হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক প্রণয় উপাখ্যান। এই রোমান্টিক প্রণয় উপাখ্যানের মাঝখান দিয়ে আমরা বাংলা সাহিত্যের পরবর্তী অংশে পৌঁছাই, এবং মধ্যযুগের সর্বশেষ ধারাটি হচ্ছে মঙ্গল কাব্যের ধারা। এই যে মঙ্গল কাব্যের ধারা পাচ্ছি, এইটি হচ্ছে মধ্যযুগের সর্বশেষ অংশ, এবং তার থেকে বেরিয়ে এসে এই অংশটুকু তোমরা মাথায় রাখলে রাখতে পারো, না রাখলেও কোনো সমস্যা নেই। তারপরে আমরা আধুনিক যুগে আসি। আধুনিক যুগ হচ্ছে 1800 থেকে বর্তমান। তাহলে এই যে আমরা আধুনিক যুগে আসলাম, আধুনিক যুগে এসেই কি আমরা এই আধুনিক যুগের সাহিত্যগুলোকে পেয়ে গিয়েছি? না, আধুনিক যুগকে আমরা মধ্যযুগের মতো দুটি ভাগে ভাগ করে নিই। প্রথম 50 বৎসরকে আধুনিক যুগের প্রথম পর্ব, এবং তারপরের অংশকে অত্যাধুনিক যুগ হিসেবে আমরা দেখতে পারি। আধুনিক যুগের প্রথম অংশে আমরা যাকে পাই, যার নাম না বললেই নয়, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, মজার বিষয়টি কি জানো? ঈশ্বরচন্দ্র গুপ্তের দুইটা মুখ ছিল, একটা প্রাচীনপন্থী, একটা আধুনিকপন্থী। তোমরা প্রথমত ভয় পেয়ে গিয়েছিলে যে দুইটা মুখ মানুষের কিভাবে থাকে, একটা সামনের দিকে ছিল, একটা পিছনের দিকে ছিল। সামনের মুখটা ছিল আধুনিকপন্থী, আর পিছনের যেহেতু পশ্চাৎপন্থী। তিনি কখনো বলেছেন যে অধিক বিবাহ করার বিরুদ্ধে তিনি কথা বলেছেন, যে শতেক বিধবা হয় একের মরণে। আবার অন্যদিকে তিনি আবার অন্য কথা বলছেন, যে নারী শিক্ষার বিরুদ্ধে কথা বলছেন, যে এরা এবি শিখে বিবি সেজে বিলেতি বলে কবেই কবে, এরা কি আর সাজ সেজতির ব্রত দেবে? তার মানে নারী শিক্ষার বিষয়ে তিনি একেবারেই বিপক্ষে ছিলেন। যাই হোক, সেই 50 পর্যন্ত আমরা 1800 থেকে 1850 পর্যন্ত আমরা যা পাই, সেই নিয়ে তোমাদের খুব বেশি একটি এইখানে দেয়া নাই। হয়তো ঈশ্বরগুপ্তের একটি কবিতা তোমাদের এখানে দেয়া রয়েছে, নবীনচন্দ্রের একটি কবিতা দেয়া আছে। তারপরেই আমরা সরাসরি চলে আসব মাইকেল মধুসূদন দত্ত। আমরা আগামী দিন এখান থেকে শুরু করব মাইকেল মধুসূদন দত্ত দিয়ে। তাহলে আমরা আগামী যে ক্লাসটা পাবো, সেই ক্লাসেই প্রথম আমরা আমাদের বইয়ে ঢুকব। তার আগে তোমাদের একটি পড়া দিয়ে দিচ্ছি, যদিও সেটি আসলে পড়া না, তোমাদেরকে শাস্তি দেয়া, সেই শাস্তিটিই দিচ্ছি। সেই শাস্তিটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটি তোমরা পড়বে। আমি জানি অনেক জায়গায় তোমরা বুঝবে না, এটি আমি নিশ্চিতই জানি, অনেক জায়গাতেই বুঝবে না। যে জায়গাটিতে বুঝবে না, সেই জায়গাটিতে আমি আছি। তবে কবিতাটি পড়ে নাও। 8-6 মাত্রায় লেখা, 8+6 মাত্রায় লেখা, অমিত্রাক্ষর ছন্দে। 8-6 মাত্রায় লেখা, অমিত্রাক্ষর ছন্দে। অমিত্রাক্ষর ছন্দ মানে প্রতি 2 চরণের যে অন্তমিল, সেই অন্তমিলটি নাই। যেমন খাই, যাই, সরি, মরি, পড়ি, তোর ধরি, এরকম মিল নেই। আর অন্তমিল নেই বিধায়ী এটিকে অমিত্রাক্ষর বলা হয়েছে। তাহলে আমরা আগামী দিন সেই কবিতাটি দেখব।
খুব ভালো থাকবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যতটুকু পারো ঘরে থাকবে, প্রয়োজনে, একেবারেই খুব প্রয়োজনে ঘর থেকে বেরোবে, কিন্তু দূরত্বটা বজায় রাখবে, মাস্কটা ব্যবহার করে প্রতিদিন অন্তত একবার কিছুটা রাস্তা হাঁটবে, কিছুটা জায়গা হাঁটবে, শূন্য একটি জায়গায় গিয়ে হাঁটবে। তাও যদি না পারো নিজের বাসার ছাদে গিয়ে কিছুটা সময় কাটাবে। আর সরকারের যে নির্দেশাবলী রয়েছে সেই নির্দেশাবলী মেনে চলবে। এবং আমি নিশ্চিতভাবে জানি, আমি বাঁচলে পরিবার বাঁচবে, গ্রাম বাঁচবে, গ্রাম বাঁচলে দেশ বাঁচবে। আর গোটা দেশ যদি বাঁচে তাহলেই আমরা এই কোভিড-19কে জয় করতে পারব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে।